স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রানুমা। নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। সকালে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। পরে গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস ও সমর্থন করে চীন। এদিকে ঢাকা দিল্লি ঐতিহাসিক বন্ধুত্ব এবং জনগণ কেন্দ্রিক সম্পর্ক নতুন সরকারের সময় এগিয়ে নিতে চায় ভারত। রোববার নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা। সকলেই নিজ নিজ দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানান। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা উবায়দের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করেছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগিরই চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন করে চীন। বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা সহ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বেইজিং একটি উন্নত ভবিষ্যতে স্বপ্ন দেখে। বাংলাদেশ প্রথম নীতিকে সমর্থন এবং বর্তমান সরকারের সঙ্গে সব খাতে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত চীন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। দুই দেশের জনগণের স্বার্থকেন্দ্রিক আলোচনার মধ্যে ভিসাও রয়েছে বলেও জানিয়েছেন প্রণয় ভার্মা। ইতিবাচক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় নয়াদিল্লি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও বৈঠকে তুলে ধরেছি। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেননি পাকিস্তানের হাইকমিশনার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া ৬ উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের পুনর্নির্বাচন ১৪ এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা সংসদে ঠিক হওয়ার পর সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নেবে ইসি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য হয়। অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোট গ্রহণ শেষ করতে চায় কমিশন। উপনির্বাচনে থাকবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। তিনি জানান, বিগত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে সম্পন্ন করার আইন করেছে। সেটি আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশ হচ্ছে কিনা কিংবা কোনো পরিবর্তন আসছে কিনা তার উপর ভিত্তি করে সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ নেবে ইসি। পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। এছাড়া আইন অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করা হবে এবং শিগগিরই তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি। ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মূলত ধরে নিতে পারি ওইটাই।
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড এবং মাদক কারবারি এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরেই দেশটিতে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়। মেক্সিকোর ভয়ঙ্কর মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান ছিলেন মেনচো। বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে মেনচোকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি শুরু হয়। এ সময় গুরুতর আহত হন এল মেনচো। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়ার পথে তার মৃত্যু হয়। অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার। তুষারঝড়ের বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সিটি সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রায় 5,40,00,000 মানুষ এই শীতকালীন ঝড় সতর্কতার আওতায় আছেন। নিউ ইয়র্ক সিটিতে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় হিমাঙ্কের 6 ডিগ্রি নিচে। এর মধ্যে নিউ জার্সি, কানেকটিকাট সহ অনেক অঙ্গরাজ্যে গণপরিবহন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রে কমপক্ষে 3,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। খেলার খবর। কিছুদিন আগেও ঠিক মতো অনুশীলন করতে পারতেন না দেশের শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেটরা। সঠিক খাদ্যাভ্যাসও ছিল না। এখন তারা স্বপ্ন দেখেন ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করতে। এমন স্বপ্ন বাস্তবায়নে অ্যাথলেটদের চাওয়া কমিটির সদস্যরা যেন দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। খেলাধুলা রয়েছে শত রকমের ইভেন্ট, কিন্তু পা বা হাত নেই। স্ক্র্যাচে ভর করে খেলছেন ফুটবল, কেউ বা হুইল চেয়ারে বসে স্বপ্ন দেখেন দেশের ক্রিকেটে অবদান রাখার। তাদের এই অদম্য ইচ্ছা কি খুব সহজেই বাস্তবে রূপ দিতে পেরেছেন তারা? পূর্বকালে আমাদের সাথে যারা কাজ করছে তারা বিভিন্ন সময় আমাদের সাথে যেই রকম দুর্নীতি করছে, যেমন হচ্ছে যে আমার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকান বিক্রি করে টাকা দিতে হয়েছিল। আর সেই জায়গায় আমাদের প্যারা অলিম্পিক কমিটি আমাদের নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য। মানে কতটুকু চেঞ্জ হয়েছে। ক্রীড়া অঙ্গনে সংস্কার ইস্যুতে দায়িত্ব পান নতুনভাবে গঠিত ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। অভিজ্ঞ ও তারুণের মিশেলে তৈরি এই কমিটিও কাজ করছে দেশের আনাচে কানাচে থাকা প্রতিবন্ধী অ্যাথলেটদের নিয়ে। আমি একজন ক্রিকেটার, আমি 2015 সাল থেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত আর কি। তো তখন এনপিসির যে কমিটি ছিল এবং তাদের যে কার্যক্রম আমাদের নিয়ে একটা খেলোয়াড়দের নিয়ে, প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে একটা তামাশা চলতো আর কি, যে আমাদের নামমাত্রই একটা প্রোগ্রাম করতো বা বছরে একটা ইভেন্ট করতো ক্রিকেটে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বা আপনার শারীরিক শিক্ষা কলেজ মাঠে। সেখানে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের রাখতো। আমরা এর আগে যেটা দেখছি যে আমরা আমপুরি ফুটবল যখন খেলতে নামছি মাঠ পাই না ঠিক মতো, এখন আমরা ঘাসি মাঠে প্র্যাকটিস করতেছি, তখন আমাদের দেখা গেছে বালুর মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। ঠিক মতো আমাদের পানি ছিল না খাওয়ার মতো, দেখা গেছে একটা না 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করার পর আমরা যখন নিজেরাই পানি নিয়ে এসে খাইতাম, ওই পানিটা কেনার মতো আমাদের কমিটির টাকা পর্যন্ত দিয়ে নেই আমাদেরকে। আমাদের আগের যে কমিটি ছিল উনি খুবই বাজে অবস্থানে ছিল আর কি, খুব বাজে অবস্থানে আমাদেরকে রাখছিল, যে কারণে আমাদের কোনো ডেভেলপও নাই। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশ পেল নতুন সরকার। ক্রীড়া অঙ্গন ও অভিভাবক হিসেবে পেয়েছে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে। তাতে ক্রীড়া সংগঠকদের প্রত্যাশার মাত্রাটাও বেড়েছে। ওদের জন্য একটা ক্রীড়া কমপ্লেক্স তৈরি করতে পারি এবং সেখানে যদি তাদের শিক্ষার ব্যবস্থাপনা থাকে, তাদের আবাসনের ব্যবস্থাপনা থাকে, তাদের রেগুলার বেসিসে ক্রিয়া কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ শিক্ষার ব্যবস্থাপনা থাকে, তাহলে সে যেমন সুশিক্ষা শিক্ষিত হয়ে উঠবে, পাশাপাশি খেলাধুলায় সে পারদর্শী হয়ে উঠবে। আসলে গ্রাসরুট লেভেলে আমাদের কম্পিটিশনটা দরকার, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যদি আমরা কম্পিটিশনটা না ছড়িয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রপার ট্যালেন্ট হান্ট করতে পারবো না। প্রতিবন্ধীরা পরিবার, সমাজ ও দেশের বোঝা নয়, এই সত্য সকলকে উপলব্ধি করার তাগিদ সংগঠকদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।